আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আশা করি সকলে ভালো আছো। তো আজকে আমাদের ধারাবাহিক প্রেজেন্টেশনের আরো একটি অংশ শুরু হতে যাচ্ছে। আমি খুবই অভিভূত, তোমাদের উপস্থিতি খুবই চমৎকার এবং এই যে প্রাণবন্ত উপস্থিতি আমাকে আমার মধ্যে খুব ভালো লাগা অনুভূতি দিচ্ছে আর কি। তো আজকে রবিবারে আমরা প্রতিনিয়ত কি করে থাকি, আমরা কোন একটা টিমের প্রেজেন্টেশন নিয়ে থাকি আর কি। তারই ধারাবাহিকতায় এটাও আমরা নিচ্ছি আজকে রবিবারে। এবং আমি সাধারণত ইন্টারমিডিয়েট ক্লাসে একটা কমন ডায়লগ দিয়ে থাকি আর কি। এখন মনে হচ্ছে এর জন্য একটা ডায়লগ দেওয়া উচিত আর কি। ঠিক আছে, তো ইন্টারমিডিয়েটের ডায়লগ হলো যে তোমাকে দেখেছি কবে কোন বৃহস্পতিবার, আর 1,000,000,000 বছর হয় তোমাকে দেখিনি। তো তোমাদের বলতে হবে জাস্ট দিনটা চেঞ্জ করে দিলে হবে, তোমাকে দেখেছি কবে, সেই কবে, কোন রবিবার, আর 1,000,000,000 বছর হয় তোমাকে দেখিনি। তো আবারও সেই রবিবার ফিরে আসছে। আমরা সেই রবিবারের এই প্রেজেন্টেশন ক্লাসে আমরা আরো একটা টিমকে পেয়ে গেছি। টিমের নাম হলো পানকৌড়ি। তো আমি তোমাদের সাথে উপস্থিত আছি, আমি মোহাম্মদ আরিফুল ইসলাম, প্রভাষক প্রাণীবিদ্যা। তোমাদেরকে তোমাদের এই পড়াশোনার পাশাপাশি কো কারিকুলাম অ্যাক্টিভিটিসে তোমাদের আরো দক্ষ করে তোলার জন্য আমার এই প্রচেষ্টা প্রতিনিয়ত চলমান থাকবে ইনশাআল্লাহ। আমি চালিয়ে যাচ্ছি তোমাদের দিয়ে। তোমরা হলো সবচেয়ে অ্যাক্টিভ ব্যাচ এখন পর্যন্ত আর কি, যারা এখানে এটাকে খুবই সুচারুভাবে পালন করে যাচ্ছ। এবং প্রত্যেকটা টিম থেকেই আমি কিছু ছেলে মেয়েকে পেয়েছি যারা কিনা খুবই চমৎকার ভাবে প্রেজেন্টেশন করেছে আর কি। তারা যে কোনো লেভেলে চলে যেতে পারবে, হ্যাঁ, এমনকি সংবাদ পাঠিকা হতে পারে, হ্যাঁ, এরকম। তো এই লেভেলের ক্যালিবার আমাদের এখানে আছে এবং সেগুলোকে আমরা বের করে নিয়ে আসাই হলো আমাদের উদ্দেশ্য। তোমরা সকলে এখানে অংশগ্রহণ করো, আমার এটা তোমাদের প্রতি হলো মেসেজ যে তোমরা সকলে এটাতে অংশগ্রহণ করো। এটা তোমার স্কিলকে অবশ্যই ডেভেলপ করবে। এই যে এত সুন্দর সুন্দর পাওয়ার পয়েন্টের স্লাইড তৈরি করে নিয়ে আসছে, সেটা অবশ্যই একটা দক্ষতা। তুমি যদি কোনো কোম্পানিতে যাও, গিয়ে ধরো বিশেষ করে মাল্টি ন্যাশনাল কোম্পানি যেগুলো আছে আর কি, বা মনে করো আমাদের তো জানো আরএমজি সেক্টরটা অনেক বড় একটা সেক্টর আর কি। তো আরএমজি সেক্টরে কিন্তু তুমি যদি খুব স্মার্টলি কথা বলতে পারো, তাহলে বিশেষ করে ওই যে বাইং হাউসের চাকরিগুলো কি অনেক স্যালারি কিন্তু খুবই হাই। বাইং হাউসে যারা চাকরি করে ওর স্টার্টিং এর সম্ভবত 1-2 লাখ টাকা। তো বুঝতে পারতেছো খুবই ভালো একটা কিন্তু লাইফ তোমার জন্য ওয়েট করতেছে যদি তোমার স্কিল গুলোকে ডেভেলপ করতে পারো। আর আমরা কি করি, আমরা ইন্টারমিডিয়েট পাস করার পরে তারপরে 4 বছর মোটামুটি একটা ঘুম দেই আর কি। 4 বছর 4 বার পরীক্ষা দিয়ে ঘুম থেকে ওইটা, ঠিক আছে। তারপরে আবার মাস্টার্সে গিয়ে ভর্তি, আর একটা ঘুম দিয়ে আবার মাস্টার্সে পরীক্ষা দেয়। মাঝখানে অনেকেই চাকরি বাকরি করে, কিন্তু সেই চাকরিগুলো খুবই লো লেভেলে করে আর কি। সেই লো লেভেলের চাকরিগুলো করতে গিয়ে নিজের কোয়ালিটি গুলোকে লেস করে ফেলে আর কি। নতুন করে কিন্তু করার সুযোগ থাকে না কিন্তু, কারণ তুমি যে জায়গায় গিয়ে কাজ করতেছো খুবই হার্ড ওয়ার্ক করতেছে, তোমার কিন্তু এক্সট্রা কোনো স্কিল ডেভেলপ করার কোনো সুযোগ থাকতেছে না। তাহলে তোমার কিন্তু এই যে নিজেকে যদি বিশ্বের সাথে তাল মিলে চলতে হয় আর কি, আধুনিকায়নের সাথে যদি তোমাকে মানে ব্যাকআপ নিয়ে চলতে হয়, তাহলে তো অবশ্যই তোমাকে স্কিল গুলো ডেভেলপ করতে হবে। বিশাল বিশাল জায়গা চলে যায়। গতদিন আমার কাছে একটা ছেলে আসছে, গত বৃহস্পতিবারে, সে হলো মন্ত্রণালয়ে একটা জব হয়েছে তার, ঠিক আছে। সে আমার কাছে একটা কাগজ সিগনেচার করাতে এসেছে আর কি, অ্যাটেস্ট করাতে। তো আমি খুবই অভিভূত হয়েছি যে আমাদের ছেলেমেয়েরা সব জায়গায় আছে, নিবন্ধন থেকে অনেক জায়গায় আছে। আমি চাই বিসিএস এ তোমরা আসো, আমি চাই যে তোমরা মাল্টিন্যাশনাল কোম্পানিগুলোতে জব করো, আমি চাই তোমরা নিজেরা বিজনেস স্টার্ট করো, এন্টারপ্রেনার হয়ে যাও তোমরা, হ্যাঁ। সবগুলো স্কিল তোমরা ডেভেলপ করে নাও। এই জায়গায় সেই সেক্টর তোমরা এখন থেকে সিলেক্ট করে নাও, তুমি কি করবা আগামী 3 থেকে 4 বছর, তুমি সেটার উপরে শুধু কাজ করবা। এখনই তুমি সেটা আজকে থেকেই তুমি প্ল্যান করো, আজকে গিয়ে বাসায় গিয়ে চিন্তা করো তোমার কোন দিকে তোমার সক্ষমতা আছে, কোন সক্ষমতা তোমাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারে। সেই জিনিসটা ডেভেলপ করে তুমি সামনের দিকে এগো, যেন তুমি নিজেকে আধুনিক বিশ্বের সাথে কি করতে পারো, তাল মিলিয়ে চলতে পারো। আমি আর কথা বাড়াবো না। আজকে আমার এই টিমটা তারা নিজেদেরকে তৈরি করেছে দীর্ঘদিন ধরে, বিশেষ করে গত সপ্তাহে তারা নিজেরাও প্রস্তুতি নিয়ে গেছে আর কি। তো আমাদের পানকৌড়ি টিম, তাদের জন্য প্রথমে একটা তালি। হ্যাঁ, পানকৌড়ি টিমকে আমি আমন্ত্রণ জানাচ্ছি তাদের এই প্রেজেন্টেশন প্রদান করার জন্য। এবং আমরা সকলে খুব মনোযোগ সহকারে শুনবো এবং সকলের কাছে কিন্তু একটা করে কোশ্চেন রেডি রাখবো, যে কোশ্চেনটা আমরা তাদেরকে করবো আর কি। আজকের টপিক হলো কক্সবাজার, তাই না? তো কক্সবাজারের জীববৈচিত্র্য প্লাস এখানকার সামগ্রিক বিষয় নিয়ে আমরা এখানে আলোচনা করা হবে। তো যারা কখনো যায় নাই তারা তো অবশ্যই অনেক কিছু ইনফরমেশন গ্যাদার করতে পারবা, আর যারা গিয়েছো তারাও যা জানো না তার কিছু জেনে আসছো, আর বাইরেও তুমি অনেক কিছু জানতে পারবা নিঃসন্দেহে। আমি কক্সবাজার অনেকবার গেছি, ধরো 20-25 বার গেছি আর কি। তারপর আজকে আশা করি ওদের থেকে নতুন কিছু শিখবো আর কি, সেই প্রত্যাশায়। তো ঠিক আছে, আমি আমার টিম পানকৌড়িকে অনুমতি প্রদান করতেছি তাদের এই প্রেজেন্টেশন প্রদান করার জন্য। এই পয়েন্টারটা বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। পানকৌড়ি টিমের পক্ষ থেকে
সবাইকে স্বাগতম। আমি প্রথমে ধন্যবাদ জানাই আমাদের চৌধুরী স্যার আরিফুল ইসলাম স্যারকে এরকম একটা প্রেজেন্টেশন এর সুযোগ করে দেওয়ার জন্য। আমাদের টিমের নাম হচ্ছে পানকৌড়ি, সাবজেক্ট কক্সবাজার। টিমের মোট সদস্য সংখ্যা হচ্ছে 4 জন। সংক্ষেপে তাদের সাথে পরিচয় করিয়ে দেই। আমি মোহাম্মদ মেহেদি হাসান, টিম ক্যাপ্টেন। এরপরে আছে ফারজানা খাতুন, আনিকা তাসলিম এবং খাদিজাতুল জান্নাত। আমার পরিচয়টা দেই। আমি মোহাম্মদ মেহেদি হাসান, অধ্যয়নরত প্রাণিবিদ্যা বিভাগ, সেশন 24-25, রোল 86। আমার আজকের আলোচ্য বিষয়টি হচ্ছে কক্সবাজারের পরিচিতি, ইতিহাস ও দর্শনীয় স্থান। কক্সবাজারের পরিচিতি ও ইতিহাস। কক্সবাজার চট্টগ্রাম বিভাগের দক্ষিণে অবস্থিত। বিশ্বের দীর্ঘতম প্রাকৃতিক সমুদ্র সৈকত, যা প্রায় 120 কিলোমিটার নিয়ে বিস্তৃত। ব্রিটিশ আমলে কক্সবাজারের নামকরণ করা হয় ক্যাপ্টেন হিরাম কক্সের নামে। এছাড়া কক্সবাজার পর্যটন শিল্পে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। ঐতিহাসিক ও সাংস্কৃতিক বৈশিষ্ট্য: স্থানীয় কৌশিক পল্লী, রাম ও হস্তশিল্প। কক্সবাজারের দর্শনীয় স্থান। কক্সবাজারের দর্শনীয় স্থানগুলোর মধ্যে রয়েছে লাবণী পয়েন্ট, কলাতলি পয়েন্ট, ইনানি বিচ, হিমছড়ি, মহেশখালী দ্বীপ। এছাড়া রয়েছে কুতুবদিয়া বাতিঘর, রামু বৌদ্ধ মন্দির, মারমা ও রাখাইন সংস্কৃতি পর্যটকদের আকর্ষণের জায়গা। এছাড়া আরো রয়েছে ইলিশা পাহাড়, টেকনাফ সৈকত, উলু পাহাড়, কচ্ছপ সংরক্ষণ কেন্দ্র, চন্দ্রবিন্দু পাহাড়, ফিশারি ভিলেজ ইত্যাদি দর্শনীয় স্থান বিদ্যমান। এ পর্যায়ে পরবর্তী প্রেজেন্টেশন নিয়ে আসছেন মোসাম্মদ ফারজানা খাতুন। আমি তাকে তার প্রেজেন্টেশন আপনাদের মাঝে উপস্থাপনা করার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। প্রথমে ধন্যবাদ জানাচ্ছি আমাদের শ্রদ্ধেয় স্যার আরিফুল ইসলাম স্যারকে এবং ধন্যবাদ জানাচ্ছি দর্শক শ্রোতাদের আজকের এই প্রেজেন্টেশনে আমাদের সুযোগ করে দেওয়ার জন্য। আমি ফারজানা খাতুন, অধ্যয়নরত প্রাণিবিদ্যা বিভাগ, সেশন 24-25। আজকের এই প্রেজেন্টেশনে আমার আলোচ্য বিষয় হচ্ছে কক্সবাজারের প্রাকৃতিক সৌন্দর্য ও জীববৈচিত্র্য। আসুন বিভিন্ন স্লাইডের মাধ্যমে তা জেনে নিই। কক্সবাজারের প্রাকৃতিক সৌন্দর্য। বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত, প্রায় 120 কিলোমিটার দীর্ঘ। স্বচ্ছ নীল জল, সমুদ্রের পানি স্বচ্ছ এবং চোখে আনন্দ দেয়। বায়ুতটের নর্মদা, কোমল সোনালী বালি হাঁটার জন্য উপযুক্ত। প্রাকৃতিক বনভূমি, পাহাড় ও সবুজ বনানীর সমন্বয়। পাহাড়ি দৃশ্য, সমুদ্রের সাথে পাহাড়ের মনোমুগ্ধকর দৃশ্য। কক্সবাজারের জীববৈচিত্র্য: বিভিন্ন প্রজাতির মাছ, ইলিশ, রূপচাঁদা, চিংড়ি, কোরাল মাছ ইত্যাদি। এছাড়াও শামুক, ঝিনুক ও কোরাল সহজেই পাওয়া যায়। বিভিন্ন প্রজাতির প্রাণী, কচ্ছপ, সাপ, কাঁকড়া। এছাড়াও বিভিন্ন ধরনের ছোট ছোট সামুদ্রিক প্রাণী যেমন জেলিফিশ, তারা মাছ ইত্যাদি পাওয়া যায়। সামুদ্রিক ও অভিবাসী পাখি যেমন শিগাল, বক, বালি পাখি। শীতকালে হাজারো অভিবাসী পাখির সমাবেশ ঘটে। আজকের এই প্রেজেন্টেশনে আমার উপস্থাপনার বিষয় এতটুকুই। এরপর উপস্থাপনা নিয়ে আসছে আমাদের গ্রুপের সদস্য আনিকা তাসলিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি ধন্যবাদ জানাচ্ছি শ্রদ্ধেয় আরিফুল ইসলাম স্যারকে আমাদের এরকম একটা প্রেজেন্টেশনের সুযোগ করে দেওয়ার জন্য। আমি আনিকা তাসলিম, অধ্যয়নরত প্রাণিবিদ্যা বিভাগ, অনার্স প্রথম বর্ষ, সেশন 2024-25, রোল 65। আজকে আমার উপস্থাপনার বিষয় হলো কক্সবাজারের গুরুত্ব, সমস্যা ও জীববৈচিত্র্যের হুমকির কারণ। আসুন বিভিন্ন স্লাইডের মাধ্যমে বিষয়গুলো জেনে নিই। অর্থনৈতিক ও সামাজিক গুরুত্ব: কক্সবাজারের পর্যটন শিল্প বৃদ্ধির কারণে কর্মসংস্থানের বৃদ্ধি। পর্যটন শিল্প, হোটেল, রিসোর্ট ইত্যাদি ব্যবসার প্রসার হয়েছে, যার ফলে মানুষের কর্মক্ষেত্র তৈরি হয়েছে। কক্সবাজারে বিভিন্ন ধরনের বিদেশি পর্যটক আসার কারণে প্রচুর পরিমাণে বৈদেশিক মুদ্রা অর্জন হচ্ছে। কক্সবাজার সমুদ্র সৈকত থেকে মাছ ধরার ফলে মানুষ তাদের জীবিকা নির্বাহ করে। সমস্যা ও জীববৈচিত্র্যের হুমকির কারণ: অতিরিক্ত ভিড় ও পর্যটকদের চাপে সৈকত নষ্ট হয়। পরিবেশ দূষণ ও প্লাস্টিক বর্জ্য ফেলায় কক্সবাজার সমুদ্র সৈকতের পরিবেশ নষ্ট হচ্ছে। বন উজাড়ের ফলে সাগরের তীর ভাঙন হচ্ছে।
এছাড়াও কক্সবাজার সমুদ্র সৈকত থেকে অতিরিক্ত পরিমাণে মাছ ধরার ফলে মাছেদের স্বাভাবিক জীবন নষ্ট হচ্ছে। আজকে আমার উপস্থাপনার বিষয় এই পর্যন্ত। এরপরে উপস্থাপনা করবে আজিজাতুল জান্নাত। উপস্থিত সবাইকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম। প্রথমে আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের শ্রদ্ধেয় শিক্ষক জনাব মোহাম্মদ আরিফুল ইসলাম স্যারকে আমাদের এত সুন্দর প্রেজেন্টেশনের ব্যবস্থা করার জন্য, এবং আরো ধন্যবাদ জানাতে চাই আমাদের সহপাঠীদের। আমি মোসাম্মদ আজিজাতুল জান্নাত, পানকৌড়ি টিমের সর্বকনিষ্ঠ সদস্য, অধ্যয়নরত প্রাণীবিদ্যা বিভাগ, সেশন 24-25, রোল 26। আমার প্রেজেন্টেশনের আলোচ্য বিষয় কক্সবাজার সংরক্ষণের উপায় ও উপসংহার। কক্সবাজার সংরক্ষণের উপায়: পর্যটন নিয়ন্ত্রণ ও পরিবেশ সচেতনতা বৃদ্ধি করতে হবে। 2024 সালে সচেতনতা বৃদ্ধির জন্য সমুদ্র তীরে প্লাস্টিক দানব তৈরি করা হয়। বস্ত্র ব্যবস্থাপনা উন্নয়ন করতে হবে। কচ্ছপ সংরক্ষণের জন্য কচ্ছপ সংরক্ষণ কেন্দ্র স্থাপন করতে হবে। সরকার ও স্থানীয় জনগণের যৌথ উদ্যোগ গ্রহণ করতে হবে। উপসংহার: কক্সবাজার শুধু বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতই নয়, এটি বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য, জীববৈচিত্র্য ও পর্যটন সম্ভাবনার এক অপার সম্ভাবনা। এখানে পাহাড়, সমুদ্র, বন ও নদীর মিলনের সৃষ্টি হয়েছে অনন্য এক দৃশ্যপট। সঠিক সংরক্ষণ ও টেকসই পর্যটন ব্যবস্থার মাধ্যমে কক্সবাজার কেবল দেশের অর্থনীতিতেই নয়, আন্তর্জাতিক অঙ্গনেও বাংলাদেশকে গৌরবান্বিত করতে পারে। তাই আমাদের সবার দায়িত্ব ও কর্তব্য সর্বসময় স্থানটির প্রাকৃতিক সৌন্দর্য ও পরিবেশ রক্ষার সচেতন থাকা। সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। চমৎকার এই প্রেজেন্টেশনটি প্রদান করার জন্য পানকৌড়ি টিমকে আবার একটা করতালি দিয়ে আমরা অভিনন্দন জানাই। সত্যি আজকে কিন্তু 4 জনের পারফরমেন্স কারোর থেকে কোনো অংশ কম নয়, সবাই একদম ইকুয়াল লেভেলের এবং তাদের প্র্যাকটিস খুব ভালো ছিল, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। খুবই ভালো প্র্যাকটিস করে এসেছে এবং খুবই চমৎকার তারা প্রদর্শন করেছে, এবং তাদের চিত্রের বিন্যাস এবং তাদের তথ্য উপস্থাপনা এবং তাদের সাবলীল উপস্থাপনা, বিশেষ করে আর কি, তাদের মধ্যে কিন্তু খুব একটা নার্ভাসনেস দেখা যায়নি। তারা খুবই ভালোভাবে বলেছে, শুধু একটু লাউড হলে আর একটু ভালো হয়। আশা করি পরবর্তীতে সেগুলো হয়ে যাবে। তো খুবই চমৎকার হয়েছে, আমি খুবই দারুণভাবে এনজয় করছি আর কি। এখন আমার দর্শক সারিতে যারা ছিল আর কি, আরো আমার স্টুডেন্টরা, তারা কেমন এনজয় করছে সেটা তোমরাই ভালো জানো। এখন প্রশ্ন হলো যে আজকে আমরা একটা কাজ করেছি, সেটা হলো যে তোমাদেরকে উল্টা প্রশ্ন করবো, তোমরা কি কি লিখছো আর কি কি তথ্য গ্যাদার করছো। কারণ এইখান থেকে তো তুমি শুধু এসে বসে থাকলে হবে না, তোমাকে একটা কিছু নলেজ গ্যাদার করতে হবে, তাই তো? এটা একটা দরকার আছে। তোমরা প্রশ্ন করবা, তোমাদেরকে আমি প্রশ্ন করবো, তুমি কি শিখলা এখান থেকে। ওকে, তো যাই হোক, আমরা প্রথমে তোমাদের কাছ থেকে প্রশ্ন দেবো আর কি, ঠিক আছে? দেখি কি অবস্থা হয়। ইয়া, একজন উঠে আসো, আসো নাসিব, আসো। ইয়া, সুমন আসো, নিয়ে যাও। তোমাদের মাঝখান থেকে নোট নিয়েছো, তাই তো? এই যে ওরা যে প্রেজেন্টেশন দিল আর কি, তো সেই প্রেজেন্টেশনে তোমরা কি জানতে পেরেছো আর কি জানতে পারলা, সেটা নিয়ে একটি সারাংশ বলতে পারবো। কে বলতে পারবো? প্রথম হলে স্বেচ্ছায় কে আসবার সারাংশ। আমরা কি শিখলাম, তুমি এখানে বসে কি অর্জন করলা, সেটা এখানে তুমি একটু ডেলিভার করবা। তুমি বলবা, নাকি যদি কেউ স্বেচ্ছায় না আসো তাহলে আমি নিজ থেকে তুলে নিয়ে আসবো ধরে ধরে। স্বেচ্ছায় আসতে তাহলে ভালো, 2-4 জন বেঁচে যাবে আর কি। হ্যাঁ বলো, কেউ কি আসতে চাও? তাই না? তাহলে আমি 10, 20, 30 করে উঠাই। তোমরা এখানে এসে যেটা বলবা, তোমরা ওদের থেকে কি শিখলা সেটা, সেই বিষয়ে তোমাদের অনুভূতিগুলি দেবো, ঠিক আছে? এই বিষয়ে তোমরা খেয়াল করবো। আসো, আসো রাশেদ, আসো। ওদের রিভিউ করবা আর কি, আর তুমি কি শিখলে সেটা বলবা। পানকৌড়ি টিমের স্লাইড এবং পুরো প্রেজেন্টেশন থেকে আমার নিজের জানা, মানে তাদের কাছ থেকে জানতে পারলাম মূলত 2টা পয়েন্ট, যেটা আমার জানা ছিল না। প্রথমত হিরাম কক্সের নাম অনুসারে কক্সবাজারের নামকরণ করা হয়েছে। হিরান কক্স, হ্যাঁ, ক্যাপ্টেন হিরান কক্স থেকে এই নামকরণটা হয়েছে। দ্বিতীয় হচ্ছে পরিবেশগত রক্ষা এবং পরিবেশ রক্ষার জন্য যে একটা দানব, প্লাস্টিক দানব নির্মাণ করা হয়েছিল 2024 সালে, সেটাও তাদের কাছ থেকে আমি প্রথম জানলাম, এটা আমার জানা ছিল না। আর আরেকটা হচ্ছে যে নিরাপদ স্থান, কচ্ছপের বংশবৃদ্ধির জন্য নিরাপদ স্থান তৈরি করা আছে, সেটাও আমার জানা ছিল না, যা তাদের স্লাইডের মাধ্যমে জানতে। ধন্যবাদ।
আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ শরীফুল ইসলাম, অধ্যয়নরত আছি প্রাণীবিদ্যা বিভাগ প্রথম বর্ষে, সেশন 2024-25। প্রথমে আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাচ্ছি আমাদের সফিয়া মোহাম্মদ আরিফ ইসলাম স্যারকে এরকম একটি প্রেজেন্টেশনের প্রোগ্রাম একটা ব্যবস্থা করে দেওয়ার জন্য, এবং আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি টিম পাংকুরকে যে তাদের অসাধারণ একটি প্রেজেন্টেশন উপস্থাপনা করার জন্য। আজকে প্রেজেন্টেশনের সাবজেক্ট ছিল যে কক্সবাজার। এই কক্সবাজার থেকে আমরা অনেক কিছু জানতে পারছি, এবং এখান থেকে আমাদের প্রশ্নগুলো অনেক জায়গায় আসতে পারে। মানে কিছু কিছু প্রশ্ন আছে যেগুলো আমাদের বিশেষ বা বিভিন্ন পরীক্ষাতে লাগতে পারে। যেরকম কক্সবাজারের আয়তনটা কত, 120 কিলোমিটার, এটা আমাদের একটা পরীক্ষায় কাজে লাগতে পারে। এবং কি সমস্ত প্রাণী পাওয়া যায়, আমরা তো বলতে পারি না যে এখানে টাইগার পাওয়া যায় বা অন্য কিছু প্রাণী পাওয়া যায়। আমরা জানি যে কক্সবাজার বিভিন্ন প্রকার প্রাণী বা উদ্ভিদ পাওয়া যায়, কিন্তু কি কি পাওয়া যায় সেগুলো ছোট একটা ধারণা ছিল। এবং আরেকটা অনেক কিছু জানতে পারছি, এবং আমি একটা সংযুক্ত করতে চাই যেটা আসলে ভবিষ্যতে কাজে লাগতে পারে। এই কক্সবাজার বাংলাদেশের বৃহত্তম সমুদ্র সৈকত, কিন্তু এই কক্সবাজার সাথে কোন কোন দেশের সংযোগ রয়েছে, এটা কিন্তু একটা ধরনের প্রশ্ন আসতে পারে। কিন্তু এটা আমি যতটুকু থিসিস করে জানতে পারছি বা গবেষণা করে জানতে পারছি যে কক্সবাজারের সাথে কোনো দেশের সংযোগ নাই, যে কারণে বলতে গেলে যে ইন্ডিয়ার কিন্তু অনেক প্রকার সমস্যা হয়। বর্তমানে এইটাই জানতে পারছি, আরো অনেক কিছু রয়েছে। ধন্যবাদ সবাই। ওর সাথে মায়ানমারের সংযোগ আছে, মায়ানমারের সংযোগ আছে। হ্যাঁ, মায়ানমারের সাথে সংযোগ। কক্সবাজারে একটা তোমার হলো টেকনাফ হলো একটা থানা, টেকনাফ থানা বা উপজেলা। তো টেকনাফের আন্ডারে একটা ইউনিয়ন আছে, সেটা হলো সেন্ট মার্টিন। এগুলো পুরোটাই হলো তোমার এর সাথে মিয়ানমারের সাথে লাগানো। এবং আমরা রাঙামাটির কিছু অংশ কি আছে, খাগড়াছড়ি রাঙামাটি, ওর সাথে মিয়ানমারের একটা অংশ আছে, ঠিক আছে, ওইদিকে যাবে। ওদিকে ভিন্ন, বাট কক্সবাজারের সাথে ওইভাবে কানেকশন আছে। ওকে, ঠিক আছে, তুমি কিছু বলবা? আমি শেষ করবো এটা। আচ্ছা, এখন হলো দর্শক সারি থেকে প্রশ্ন নেবো, অ্যান্সার করবো হলো এরা। তো আমি প্রতি রো থেকে একটি করে প্রশ্ন নিয়ে থাকি আর কি, তাহলে এই রো পড়ে যাচ্ছে। তোমরা কে প্রশ্ন করবা? সামিয়া উঠে এসো। তুমি করবা, কে করবা? আসসালামু আলাইকুম, আমি সামির ইসলাম, অধ্যয়নরত প্রাণীবিদ্যা বিভাগ প্রথম বর্ষ, রোল 9। আমার প্রশ্ন হচ্ছে, কক্সবাজার তো পরিচিত, সবাই এখানে যায়, তো নতুন আরো কি কি উদ্যোগ নেওয়া যায় আরো আকর্ষণীয় করার জন্য? কি অ্যান্সার দিবা? সময় নেবে না। ধন্যবাদ প্রশ্নটি করার জন্য। মূলত কক্সবাজার বাংলাদেশের প্রাকৃতিক সমুদ্র সৈকত। এখানেও অনেক পর্যটক ঘুরতে আসে, যেরকম দেশ ও বিদেশ থেকে পর্যটক ঘুরতে আসে। তো এখানে যদি পর্যটকদের মানে থাকার জায়গা ভালো করতে হবে, এবং তাদেরকে দেখার মতো ভালো ভালো যেরকম দর্শনীয় স্থানগুলো আছে ওইগুলাতে আরো উন্নত করতে হবে। যেরকম আছে ইনানি বিচ, তারপরে হিমছড়ি, এগুলো মানে পর্যটকদের জন্য আকর্ষণীয় জায়গা আরো একটু বাড়াতে হবে। এগুলো করলে হয়তো মনে হয় কক্সবাজারের সৌন্দর্য বৃদ্ধি পাবে। সর্বোপরি যেটা করতে হবে, কক্সবাজারের পরিষ্কার পরিচ্ছন্নতা এটাকে নিশ্চিত করতে হবে, এটা হলো মেইন। কারণ পরিষ্কার পরিচ্ছন্নতা থাকে, আমি গিয়ে এমন জায়গায় গিয়েছি এখানে একদম নোংরা অপরিষ্কার জায়গা, তখন কিন্তু এখানে ওই বিদেশি পর্যটকও যাবে না, আমরাও কিন্তু এখানে ইয়ে করতে হবে। এবং শুধু যে এটা শুধু সরকার দায়িত্ব পালন করবে তা কিন্তু না, এটা আমাদেরও দায়িত্ব আছে। আমি কক্সবাজার বেড়াতে যাচ্ছি ধরো, মনে করো, আর আমি পানিতে ওই যে পানির বোতল ফেলে আসতেছি, তারপরে এটা ওটা চিপসের প্যাকেট ট্যাকেট যেগুলো ফেলে আসছে আর কি, এইভাবে কিন্তু আমরা পরিবেশ দূষিত করতেছি। আমরা যখন নিজেরা যাব, তখন যেন এই কাজগুলো আমরা নিজেরা না করি, সেদিকে আমাদের সতর্ক থাকতে হবে, তবেই সেটা সৌন্দর্য কি থাকবে, বজায় থাকবে। ঠিক আছে, ধন্যবাদ। এই রো থেকে কে করবা? আসসালামু আলাইকুম, আমি মোসাম্মদ সুমনা খাতুন, অধ্যয়নরত প্রাণীবিদ্যা বিভাগ, সেশন 2024-25, আমার রোল 90। আমার প্রশ্নটি হচ্ছে, কক্সবাজারের জীববৈচিত্র্য রক্ষা করার জন্য আমাদের কি কি পদক্ষেপ নেওয়া উচিত? কক্সবাজারের জীববৈচিত্র্য রক্ষা করার জন্য আমাদের কি কি পদক্ষেপ নেওয়া উচিত? ধন্যবাদ প্রশ্নটি করার জন্য। কক্সবাজারের জীববৈচিত্র্য রক্ষা করার জন্য কক্সবাজার সমুদ্র সৈকতকে অতিরিক্ত পরিমাণে মাছ ধরা বন্ধ করতে হবে। মাছ ধরার সময় যেন জালে কচ্ছপ আটকা না পড়ে, সেই জন্য টার্টল স্কুটার ডিভাইস ব্যবহার করতে হবে। এছাড়াও প্যারাবন বা কিয়াবন ধ্বংস বন্ধ করতে হবে, কারণ প্যারাবন বা কিয়াবন হলো কক্সবাজারের বিভিন্ন উদ্ভিদ ও প্রাণীর আবাসস্থল।
আবাসস্থল। এছাড়াও এখানকার স্থানীয় ও পর্যটকদের কক্সবাজারের জীববৈচিত্র্য রক্ষায় সচেতন করতে হবে এবং কচ্ছপ ও ডলফিন শিকার বন্ধ করতে হবে। এভাবে কক্সবাজারের জীববৈচিত্র্য রক্ষা করা সম্ভব। ভেরি গুড। উঠে আসো, পরবর্তী রো থেকে উঠে আসো। আমি জানতে চাই যে হচ্ছে প্লাস্টিক দানব সম্পর্কে। ওরা যে বললো প্লাস্টিক দানব, সেটি কিভাবে তৈরি করা হয়েছিল সেই সম্পর্কে জানতে চাই। ওকে, ঠিক আছে। প্লাস্টিক দানব সম্বন্ধে কিছু জানতে থেকে কিছু করতে পারো, যদি কিছু জানা বলা থাকে আর কি। প্লাস্টিক দানব মূলত প্লাস্টিক দিয়ে দানব তৈরি করা, যেটাকে বোঝায়। এটা দ্বারা বোঝানো হচ্ছে প্লাস্টিক আমাদের পরিবেশের জন্য দানবের মতো ক্ষতিকর, বুঝছো? মানে দানব যেমন আমাদের জন্য ক্ষতিকর, প্লাস্টিক তেমনই। প্লাস্টিক পোড়ালে তো পরিবেশের জন্য অনেক ক্ষতিকর হয়, যেটা আমাদের বৈশ্বিক উষ্ণায়ন বৃদ্ধি করতেছে। এই জন্যই এটা দ্বারা বোঝানো, আকৃতির মাধ্যমে বোঝানো হচ্ছে যে কেন হ্যাঁ, বুঝতে পারছি। প্লাস্টিক দানব আমরা খুব ক্লিয়ারলি বলতে পারছি আর কি। দানবের আকৃতি দেওয়ার উদ্দেশ্য হলো যে এই দানব আমাদেরই ক্ষতি করবে, হ্যাঁ। আমাদেরকে খেয়ে ফেলবে। দ্যাটস মিন প্লাস্টিক কিন্তু খুব ভয়াবহ, খুবই ভয়াবহ জিনিস। আমার একটা প্রেজেন্টেশন ছিল একটা শুধুমাত্র প্লাস্টিক বর্জন নিয়ে আর কি। একটা 15 মিনিটের প্রেজেন্টেশন শুধু এটা নিয়ে ছিল যে প্লাস্টিক বর্জন, এই যে বিষয়টা আমাদের কি কি ক্ষতি করছে। তোমরা কি জানো যে নারীদের গর্ভাশয় পর্যন্ত প্লাস্টিক পাওয়া গেছে? আল্লাহ, আমাদের কিডনি, হার্ট, লিভার প্রত্যেক জায়গায় প্লাস্টিক পাওয়া গেছে। জানো তোমরা এটা কতটা ভয়ঙ্কর? এগুলো মাইক্রোপ্লাস্টিক আর কি। ধরো যে প্লাস্টিক গুলো আমরা ব্যবহার করতেছি, সেই প্লাস্টিক গুলোই কিন্তু ঘুরে ফিরে আমাদের ফুডের মাঝখানে ঢুকে যাচ্ছে আর কি। কারণ তুমি যে প্লাস্টিক ফেলে রাখতেছো সেগুলো একসময় ডিকম্পোজ হবে, আস্তে আস্তে ক্ষুদ্র ক্ষুদ্র কণায় পরিণত হবে। সেইগুলো কিন্তু বিভিন্ন ফুডের মাধ্যমে আমাদের শরীরে প্রবেশ করবে, আর আমাদের শরীরে যখন প্রবেশ করবে তখন মারাত্মক ক্যান্সার থেকে শুরু করে মারাত্মক জটিলতা তৈরি করবে। এটা খুবই ভয়ঙ্কর। এদের আমরা কোনোভাবে প্লাস্টিক দূষণ করবো না, এবং সেই প্লাস্টিক দিয়ে বুঝে কক্সবাজার সমুদ্র সৈকতে যে জীববৈচিত্র্য ধ্বংস হতে পারে প্লাস্টিকের জন্য আর কি, সেটাই কিন্তু বুঝে। এই যে আমরা একটা পানির বোতল দেখতে পাচ্ছি, এই যে পানির বোতল, ধরো এই পানির বোতল ডিকম্পোজ হতে একটু বলো তো, কারো আইডিয়া আছে কিনা কত বছর লাগতে পারে এটা ডিকম্পোজ হতে? হ্যাঁ হ্যাঁ মানে ভাবা যায় এটা? তোমরা নিজেরাই বলতেছে, কেউ বলতেছে 1000, কেউ বলতেছে 3000, ঠিক আছে? তো 100 বছরের উপরে লাগবে এটা ডিকম্পোজ হতে, ঠিক আছে? মোর দেন 100 ইয়ার বা তারও বেশি, ঠিক আছে? তাহলে এত বছর এটা থাকবে, যে মাটিতে থাকবে সেই মাটি উর্বরতা থাকবে। আচ্ছা, আমরা ওই প্রেজেন্টেশনে এটাও দেখিয়েছিলাম যে একটা কচ্ছপ সে প্লাস্টিক খেয়ে ফেলছে আর কি, বা একটা মাছ সে মারা গেছে, মারা যাওয়ার পর তাকে তার ইন্টেস্টাইন ডিসেকশন করে দেখা গেছে যে ভিতরে শুধু প্লাস্টিক, অর্থাৎ সেই প্লাস্টিক গুলো সে হজম করতে পারে নাই, সে আলটিমেটলি কি হয়ে গেছে? মারা গেছে। তো এইভাবে কিন্তু জীববৈচিত্র্য ধ্বংস হতে পারে আর কি, যেটা আমাদের হুমকি। আর জীববৈচিত্র্য ধ্বংস হলে কেন আমাদের হুমকি? কারণ বায়োলজিক্যাল যে ফুড চেইন আছে সেগুলো সব ব্রেক আপ হয়ে যাবে আর কি। যেগুলো ব্রেক ডাউন হয়ে গেলে তখন কি হয়ে যাবে? তখন আমাদের সবার জন্য সেটা সমস্যা হবে এবং জলবায়ু পরিবর্তন দেখা দিবে। ঠিক আছে, ধন্যবাদ তোমাকে চমৎকার আনসার দেওয়ার জন্য। পরবর্তী রো থেকে উঠে আসো। আমরা জানি যে কক্সবাজার থেকে 25 কিলোমিটার দক্ষিণে একটা বিচ আছে, ইনানি বিচ। এটার বিশেষত্ব আসলে কি? ঠিক আছে, ওর প্রশ্নটা হলো যে ইনানি বিচের বিশেষত্বটা কি? ওকে, কেউ যদি আনসার করতে চাও আসো। তো যাই হোক, এটা বিশেষত্ব হলো যে সাধারণত কক্সবাজারে যে জায়গাটা আছে সেটা একটু কোলাহলপূর্ণ আর কি। তো ওইটা হলে একটু কাট অফ, একটু দূর থেকে যায়, এবং ইনানি বিচে যাওয়ার সময় সবচেয়ে যে দৃষ্টিনন্দন ব্যাপারটা থাকে, এইটা যেই যাবা সেই অভিভূত হয়ে যাবা। যারা একবার হলেও গেছো তারা জানো যে এক পাশে এরকম স্ট্রেট খাড়া পাহাড়, একদম স্ট্রেট খাড়া পাহাড় রাস্তার এক পাশে, আর আরেক পাশে হলো সমুদ্রের ঢেউ এসে ভেঙে পড়তেছে। তো এই যে মেরিন টাইপের রাস্তা হয়ে ইনানি যেতে হয়, তো ওইখানে পরিবেশটা তুলনামূলক আরো পরিষ্কার, এবং ওখানকার ঢেউগুলো কিন্তু খুবই সুন্দর, চমৎকার দেখতে আর কি। এবং কোলাহল যতটা কিনা তোমার হলো কোথায় আছে, কক্সবাজার সমুদ্র সৈকতে, যেখানে হিউজ ক্রাউডেড একটা জায়গা, ওইখানে মনে করো আসলে নিজস্ব স্পেস নাই এরকম আর কি, কিন্তু ওখানে কিছু স্পেস পাবা, একটু খোলামেলা জায়গা আর কি, এই আর কি। তো মোটামুটি অ্যাজ ইউজুয়াল আর কি। একটা জায়গায় হলো আবাসন অনেক বেশি হয়ে গেছে, কোলাহলপূর্ণ, আর একটা জায়গায় একটু তুলনামূলক কম। তবে টেনশন করো না, ওখানে দেখবে যে অনেক কোলাহলপূর্ণ হয়ে যাবে আর কি। অলরেডি পাদুয়ার টেক এখন খুব আকর্ষণীয় জায়গা, নাম শুনেছো পাদুয়ার টেক? ওই জায়গাটা ওই ইনানি বিচ পার হয়ে চলে যেতে হয়। ওটা অনেক সুন্দর, অনেক সাদা পাথর আছে ওই যে যায়, কিন্তু মানুষ যেখানেই গেছে সেই জায়গায় ধ্বংস করে ফেলছে। তো এগুলো ধ্বংস হতে বেশি সময় লাগবে নাকি, আমাদের সচেতন হতে হবে, নাহলে সব ধ্বংস হয়ে যাবে। নেক্সট, পরবর্তী। আসসালামু আলাইকুম, আমি মেহানি।
আমার কোশ্চেন হচ্ছে কক্সবাজার যেহেতু সমুদ্র উপকূলীয় এলাকায় অবস্থিত, তো বাংলাদেশে প্রতি বছর সমুদ্র উপকূলীয় এলাকা থেকেই তো বিভিন্ন ধরনের বড় ধরনের দুর্যোগ, প্রাকৃতিক দুর্যোগ ঘটে। তো বাংলাদেশ সরকার এর জন্য কি ধরনের পদক্ষেপ নিয়েছে এবং আমাদের কি ধরনের এই দুর্যোগ থেকে মোকাবেলা করার পদক্ষেপ নেওয়া উচিত সে সম্পর্কে জানতে চাই। নিশ্চয়ই প্রশ্নটা বুঝতে পেরেছো? অকিয়া না? আচ্ছা, যাও, ভিতরে যাও। প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা পেতে কক্সবাজারের আশেপাশে প্যারাবন বা কিয়াবন ধ্বংস বন্ধ করতে হবে এবং সেই সাথে প্যারাবন বা কিয়াবন নতুন করে সৃষ্টি করতে হবে, কারণ প্যারাবন ও কিয়াবন হলো মাটির বন্ধন শক্ত করে এবং এটি বিভিন্ন ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের হাত থেকে কক্সবাজারকে রক্ষা করে। এছাড়া সুন্দর সুন্দর এছাড়া সরকারিভাবে অনেক বিল্ডিং তৈরি করা আছে, যেখানে হলো যে আশ্রয় কেন্দ্র তৈরি করা আছে আর কি। তোমরা জানো যে পুরো চিটাগং বেলটাকেই স্কুলগুলো যেগুলো আছে সেগুলো কিন্তু একই সাথে আশ্রয় কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়, ওইভাবে তৈরি করা হয়। যেমন আমাদের গ্রাম অঞ্চলে এই অঞ্চলে কি দেখবা কিছু স্কুল আছে যেগুলো বিল অঞ্চল আর কি, দেখবো যে পায়ার উপরে অর্থাৎ নিচ তারা কোনো কিছু নাই, ফাঁকা পুকুরে হলো স্কুল। তো এটা কেন করা হয়েছে? কারণ হলো যে বর্ষাকালে যেন তোমার কোনো প্রভাব না পড়ে, ওইভাবে কিন্তু তৈরি করা। ওখানে সেম ভাবে ওদের প্রযুক্তিটা এরকম যে বিল্ডিং গুলো এত স্ট্রং করে করা যেন আশ্রয় কেন্দ্র হিসেবে কি করা যায়, ব্যবহার করা যায়, সেটা একটা ব্যাপার। তো এছাড়া আমাদের কিন্তু যে বাংলাদেশ বেতার বলি বা আবহাওয়া অধিদপ্তর বলি, সব থেকে কিন্তু খুবই আগে থেকে সতর্ক থাকে। ঘূর্ণিঝড় হওয়ার কোনো 10-15 দিন আগে থেকে কিন্তু আমরা জানতে পারি আর কি যে কি হতে যাচ্ছে আর কি। তো আমাদের জেলেদেরকেও সতর্ক করা হয় যে এই সময় যেন মাছ ধরা না হয়, এবং বিভিন্ন ধরনের সংকেত প্রদান হয়, 3, 4, 5, 6, 7 এরকম সংকেত দেওয়া হয়, যার মধ্যে সবাইকে সতর্ক হয়। এবং আমাদের মেইন স্ট্রিম যে জার্নাল গুলো আছে তারা কিন্তু অনলাইন পোর্টাল বলি যা বলি সব জায়গায় কিন্তু গণহারে পাবলিশ করতে থাকে, আলটিমেটলি আমরা জানতে পারি। এবং এই দুর্যোগগুলো কিন্তু এক একটা নাম দেওয়া হয়, এই যে সিডোর, আইলা, নার্গিস, এরকম বিভিন্ন নাম দেওয়া হয়। নাম দেওয়ার মাধ্যমে সেগুলোকে আমাদের পরিচিত করা হয় খুব সহজে, যেন আমরা সেগুলো কি করতে পারি, আইডেন্টিফাই করতে পারি যে এই একটা বিপদে আমরা সামনে আসছে আর কি। তো তার মাধ্যমে আমরা সতর্ক হয় এবং সার্বিকভাবে কি আমরা অনেক সচেতন হয়ে গেছি। 1990 সালে প্রায় কয়েক লাখ মারা গেছিল ঘূর্ণিঝড় আর কি, কিন্তু এখন কিন্তু ঘূর্ণিঝড়ে এত লোক মারা যায় না, শুধুমাত্র ইনফরমেশনের অবাধ প্রবাহের কারণে হয়েছে আর কি। আগেই মানুষ জানতে পারে আর কি। আগে মানুষ জানতে পারতো কিভাবে, যে ধরো সমুদ্র সৈকতে আছে, এই সময় সে দেখতেছে জলোচ্ছ্বাস উঠে আসছে আর কি, ওইটা দেখে সে মুখ করে আর কি, বুঝতে পারতেছে সে পালাতে পারবে, খুবই কঠিন ব্যাপার। আর এখন আমরা 10-15 দিন আগে থেকে জেনে যাই যে আসলে কি হতে যাচ্ছে আর কি। তো এই হলো ব্যাপার। এবার এরও শেষ না, এরও তুমি না করো। আসসালামু আলাইকুম শিমুল। ফার্স্ট অফ অল ধন্যবাদ শ্রদ্ধা স্যার, ধন্যবাদ পানপুরি টিমকে। সো আমার প্রশ্নটা হচ্ছে, তুমি যদি পর্যটক হও তাহলে কক্সবাজারের পরিবেশ রক্ষায় তুমি কি কি ভূমিকা রাখতে পারো? সর্বপ্রথম আমাদের অবশ্যই সচেতন নিজেদের থাকা দরকার। আমরা বিভিন্ন ধরনের প্লাস্টিক সামগ্রী হোক, সেটা পলিথিন হোক, সবকিছু আমরা নির্দিষ্ট স্থানে ফেলবো। আর সরকার হয়তো বা, আমি কখনো যাইনি কক্সবাজারে, বিভিন্ন স্থানে ডাস্টবিনের বা আবর্জনা ফেলানোর ব্যবস্থা করা উচিত। আমি রাখা, তাহলে আমাদের সেখানে রাখতে হবে। আর বাচ্চা কাচ্চাদের অবশ্যই সমুদ্রের তীর থেকে দূরে রাখতে হবে। সর্বোপরি আমাদের নিজেদেরই সচেতন থাকা সবচেয়ে বেশি প্রয়োজন। আসসালামু আলাইকুম, আমি শিয়াবুল ইসলাম নসিব, পানিবিদ্যা বিভাগ। তো আমার কোশ্চেনটা হলো, বাংলাদেশের একটা সমস্যা হলো বেকারত্ব। তো আমরা এই কক্সবাজারকে কাজে লাগিয়ে কিভাবে সরকারি উদ্যোগ এবং বেসরকারি ভাবে কিভাবে এখানে বেকারত্ব দূর করতে পারি, আর কত শতাংশ এখানে বেকারত্ব দূর করা সম্ভব? আসসালামু আলাইকুম। ধন্যবাদ খুবই সুন্দর প্রশ্ন করার জন্য। আসলে বেকারত্ব দূর করার একটা উপায় আছে, হলো যেরকম রিসর্ট আছে, কিছু কিছু হোটেল আছে, সেখানে কাজ করে তারা তাদের জীবিকা নির্বাহ করতে পারে। এবং মাছ, সামুদ্রিক মাছ এগুলো তারা বিক্রি করে তারা তাদের জীবিকা নির্বাহ করতে পারে। এবং কক্সবাজার ট্যুর গাইড হিসেবে ব্যবহৃত হতে পারে। আমরা যদি এটাকে খুব আকর্ষণীয় করতে পারি জায়গাটাকে, তাহলে বিদেশি পর্যটক অনেক বেশি আসবে। আর বিদেশি পর্যটকরা যখন আসবে তারা তো বিভিন্ন ল্যাঙ্গুয়েজের হবে আর কি, কেউ ফ্রান্স, কেউ ইংলিশ, কেউ জার্মান। তো আমরা যদি এই ল্যাঙ্গুয়েজ গুলো ডেভেলপ করে ওদেরকে আমরা ট্যুর গাইড হিসেবে নিজেকে ব্যবহার করতে পারি, তাহলে সেক্ষেত্রে একটা অংশ তারা এখানে কর্মরত থাকতে পারে। ও যেটা বলছে যে অনেক বেশি যদি হোটেল ম্যানেজমেন্টের যে ব্যাপারগুলো, এখানে কিন্তু হিউজ পরিমাণে একটা কর্মসংস্থান ব্যবস্থা হতে পারে।
তার মাধ্যমে আমাদের কি করতে হবে, বাইরে থেকে যে পর্যটকগুলো তাদেরকে আকর্ষিত করতে হবে আমাদের এখানে, করে নিয়ে আসলে কিন্তু সেটা সম্ভব আর কি। আর একটা বলো যে ফিশিং করা আর কি, ফিশিং করে আমরা জানি যে আমরা মনে করি যে শুধু যারা লেখাপড়া জানে না গরিব তারাই শুধু ফিশিং করবে, আসলে ব্যাপারটা তা না। অনেক অনেক লেখাপড়া শিখেও কিন্তু ফিশিং করা যেতে পারে আর কি, কারণ আমাদের ওই লেভেলে ফিশিং গিয়ার নাই। ফিশিং গিয়ার বলতো মাছ ধরার সামগ্রী আর কি, ধরো আমরা ইউজ করি এখনকার সেই সাম্পান ইউজ করি যেগুলো কিনা অনেক সেকেলে আর কি। আমাদের আধুনিক যন্ত্রপাতি, আধুনিক নৌকা ব্যবহার করা উচিত। এগুলো যদি আমরা করতে পারি তাহলে আমরা হিউজ পরিমাণ লোকজনকে এখানে ইনভলভ করতে পারবো, এবং আমরা যদি গভীর সমুদ্রে গিয়ে মাছ ধরতে পারি আর কি। আমরা কিন্তু আমাদের যে ট্রলার গুলো যায় এখানে কিন্তু গভীর সমুদ্রে কিন্তু যেতে পারে না, বেশি দূরে যেতে পারে না। যদি বড় বড় ট্রলার আমরা ব্যবহার করতে পারি যেটা কিনা আধুনিক আর কি, সরকারি ভাবে যদি পৃষ্ঠপোষণ করে করা হয় আর কি, তাহলে কিন্তু এখানে অনেক দূর দূরান্তে গিয়ে দূর থেকে তোমরা জানো আমাদের এক্সক্লুসিভ ইকোনমিক জোন আছে কিন্তু প্রায় 200 নটিক্যাল মাইল পর্যন্ত। এই পুরো জায়গায় কিন্তু আমরা ফিশিং করতে পারি আর কি। এখান থেকে যদি ফিশিং করতে পারি হিউজ একটা ফিশ কিন্তু আমরা কালেক্ট করতে পারি, এবং সেই ফিশ গুলো কিন্তু আমরা বিদেশে আবার রপ্তানি করতে পারি চাইলে আর কি। রপ্তানি করার মাধ্যমে কিন্তু আমরা বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারি। তার এর সাথে আমরা যদি অনেক লোককে যুক্ত করে দেই তাহলে কি হবে, আমাদের আলটিমেটলি কি হতে পারে, এখানে আমাদের বেকারত্বের সমস্যা কিন্তু অনেকাংশে কিন্তু আমাদের পুরো দেশে সার্বিকভাবে হবে না, বাট ওই এলাকার যে সকল বেকার আছে তাদের সমস্যা কিন্তু মোটামুটি সমস্যার সমাধান হয়ে যেতে পারে। তো ধন্যবাদ। এরপর আসো, এরপর থেকে কে আসবা? আসসালামু আলাইকুম, আমি ফাতেমাতুজ জোহরা, অধ্যয়নরত প্রাণীবিদ্যা বিভাগ, সেশন 2024-25। দুটো প্রশ্ন করো। আমি প্রথম প্রশ্ন হচ্ছে, দর্শনীয় স্থান ছাড়াও কক্সবাজারকে পুরো বিশ্বে তুলে ধরার অন্য কোনো মাধ্যম আছে কি? 2 নাম্বার। আর 2 নাম্বার প্রশ্ন হচ্ছে, পাহাড় ধসের মাধ্যমে দেখা যায় অনেক উপজাতির অনেক ক্ষতি হয়, আবার অনেকে মারাও যায়, এক্ষেত্রে সমাধানটা কি? ওকে, কে আনসার দিবা? দুটোই একা দিতে হবে এমন না, একজন একটা দাও আরেকজন একটা দিতে পারো। প্রশ্নের অ্যান্সার কিন্তু আছে, খুব সুন্দর অ্যান্সার আছে। কক্সবাজার একটা দর্শনীয় স্থান, এটাকে আরো কোনো ভাবে বিশ্বের বুকে আমরা পরিচিতি করে দিতে পারি কিনা, এটা একটা প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন হলো যে পাহাড় ধস যে হয় সেগুলো আমরা কিভাবে মোকাবেলা করতে পারি, যে বন্ধ করার কোনো উপায় আছে কিনা, এই দুইটা। এনিওয়ান? আচ্ছা ঠিক আছে, আমি দিয়ে দিচ্ছি আর কি ওদের। পাহাড় ধসের ব্যাপারটা আগে বলেন, এটা খুবই সহজ বিষয়, এবং পাহাড় ধসের একটা স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া, এটা হতেই থাকবে। কিন্তু আমরা এটাকে কমাতে পারি, কিভাবে কমাতে পারি? আমরা যদি পাহাড়ের গায়ে যে সকল বৃক্ষ আছে সেগুলোকে না কাটিয়ে, বুঝো, পাহাড় তার এই দৃঢ়তা হারাচ্ছে কেন? যখন আমরা গাছগুলো কেটে ফেলতেছি তখন সেই গাছগুলো যখন মানে পরিষ্কার হয়েছে, পাহাড়গুলো নাড়া হয়ে যাচ্ছে তখন সেই পাহাড়ের দৃঢ়তা কিন্তু হারাচ্ছে, এবং সেই মাটিগুলো তখন দুর্বল হয়ে যাচ্ছে, তখন ল্যান্ডস্লাইড হচ্ছে। এবং ল্যান্ডস্লাইড হওয়ার মাধ্যমে মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাই তো? কেন ক্ষতিগ্রস্ত হচ্ছে? কারণ ওই জায়গায় পাহাড় তো নাড়া করে ওইখানে আবার বাড়ি বানাইছে। তো বাড়ি বানালে তখন কি হবে? আলটিমেটলি ওই বাড়িতে যারা থাকবে তারা তো মরবেই, এটাই স্বাভাবিক। তো আমাদের যেটা করতে হবে, এই কোনোভাবেই পাহাড়কে কেটে বাড়ি বানানো যাবে না, পাহাড়কে নাড়াও করা যাবে না, পাহাড়ের জীববৈচিত্র্য কি করা যাবে না, ধ্বংস করা যাবে না। তো এটা হলো প্রথম কথা। আর কোনোভাবে এটা কোনো এক্সকিউজ নাই যে আমি ওখানে বাড়ি বানাই থাকবো কিন্তু আমার পয়সা থাকা লাগবে আর কি, এটা সব কোনো এক্সকিউজ নেই। এটা পাহাড়কে কেটে এভাবে বাড়ি বানানোর কোনো নিয়ম নাই আর কি। ঠিক আছে, এবার আসো, পাহাড়ের ঢালে যদি থাকে তাহলে অবশ্যই কি করতে হবে? হ্যাঁ, ঢাল থেকে নিম্নতম দূরত্ব বজায় রেখে তোমাকে বাড়ি বানাতে হবে, যেন একটা এস্টিমেটেড রাখে যে কতটুকু আসতে পারে। তারপরও রিস্ক থাকে সেটা, এবং সেটা অবশ্যই পাহাড়কে নাড়া করা যাবে না, নাড়া না করে পাহাড়ের বৃক্ষগুলোকে রেখে আমাদের কাজ করতে হবে। ওকে, আর তারপরও যদি থাকতে হয় তাহলে সেক্ষেত্রে আমাদের হলো ওই সময় যখন ভারী বৃষ্টি হয়, টানা 4 দিন 5 দিন 6 দিন যখন বৃষ্টি হয় আর কি, ওই বৃষ্টির সময় মাটি নরম হয়ে যায়, তখন কিন্তু ল্যান্ডস্লাইড গুলো হয় আর কি। ওই সময় সতর্ক থাকতে হবে যে ওই সময় হয়তো ওই বাড়িতে অবস্থান করা যাবে না, বা থাকলেও খুব সতর্ক থাকতে হবে যে কোনো সময় ল্যান্ডস্লাইড হবে। এই সতর্কগুলো আমরা মেনে চলতে পারি। আর স্থানীয়ভাবে সেখানে মাইকিং করা যেতে পারে যখন টানা 5-7 দিন বৃষ্টি হয়। যেমন আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দেখেছি আর কি, তো বিশ্ববিদ্যালয়ের পাহাড়ের আশেপাশে যারা বসবাস করতো পুরো ক্যাম্পাসে কিন্তু মাইকিং করে দিত যে টানা 3 দিন বা 4 দিন বৃষ্টি হয়েছে, তো আপনারা সকলে সাবধান থাকবেন, যে কোনো সময় ল্যান্ডস্লাইড হতে পারে। তো এই হলো বিষয়। তো দ্বিতীয় প্রশ্ন ছিল যে কক্সবাজারকে আরো কোনোভাবে বিশ্বের বুকে তুলে ধরতে পারি কিনা। অবশ্যই তুলতে পারি, কারণ এই মুহূর্তে অন্যতম একটা আলোচিত বিষয় সেটা হলো রোহিঙ্গা সমস্যা। তোমরা জানো এটা আমাদের জন্য একটা বোঝা হয়ে গেছে আর কি। হ্যাঁ, আমাদের জন্য বোঝা হয়ে গেছে
রোহিঙ্গা সমস্যার সমাধান করার জন্য পুরো বিশ্বের সামনে আমরা কক্সবাজারকে তুলে ধরতে পারি। আমরা এও বলতে পারি যে কক্সবাজারের এই যে টেকনাফ, উখিয়া বা এইসব যেগুলো জায়গাগুলো আছে, সেই জায়গাগুলোতে রোহিঙ্গারা এসে এই পাহাড়গুলো কেটে পাহাড়ের জীববৈচিত্র্য ধ্বংস করে তারা বাড়ি ঘর তৈরি করে রাখছে। এই এলাকার পুরো জীববৈচিত্র্য একদম ধ্বংস হয়ে গেছে আর কি। তো কক্সবাজারের জীববৈচিত্র্য ধ্বংস করতে হলে তাদেরকে, এই রোহিঙ্গাগুলোকে তার নিজ দেশে প্রত্যাবর্তন করতে হবে। সেই জন্য আমাদের কি হতে, গোটা ওয়ার্ল্ড মিডিয়াতে, গোটা জায়গায়, জাতিসংঘ থেকে সব জায়গায় আমাদের আওয়াজ তুলতে হবে যে আমাদের সমস্যার সমাধান করা হোক। এবং রোহিঙ্গা সমস্যা এই 10 থেকে 12 লাখ এবং প্রতি বছরে 50,000 করে যোগ হচ্ছে আর কি। এটা হতে পারে না এবং এটা আমরা খুবই দরিদ্র দেশ, আমাদের দরিদ্র দেশের পক্ষে তাদের এই ভারটা আমরা বহন করার মতো সক্ষমতা আমাদের নেই। তো খুব দ্রুত এদেরকে যেন তাদের স্বস্থানে, তাদের যে রোহিঙ্গারা যে তাদের আবাসস্থল যেটা ছিল সেটা কিনা মিয়ানমার, সেই মিয়ানমারে তাদেরকে প্রত্যাবর্তন করানো হোক, সেটাই হলো আমাদের দাবি। ধন্যবাদ। পরবর্তী। আসসালামু আলাইকুম, আমার নাম মিজানুর রহমান মিজান। আমার প্রশ্ন হচ্ছে যে কক্সবাজার, আমরা ইতিমধ্যে অনেক প্রতিবেদন থেকে জানতে পারছি যে কক্সবাজারের একটা বাংলাদেশের মাদক পাচারের সবচেয়ে বড় একটা অংশ, সেটা মিয়ানমার থেকে সরাসরি কক্সবাজার থেকে আসে, তারপরে সারা বাংলাদেশে এটা ছড়িয়ে যায়। তার কারণে দেখা গেছে বাংলাদেশের একটা বড় একটা যুব সমাজ ধ্বংসের মুখে। তো আমার পানকো টিমের কাছে কোশ্চেন হচ্ছে যে এটা কিভাবে রোধ করা যায়। চমৎকার প্রশ্ন, কেউ অ্যান্সার করবা? আসো, এটা কিন্তু খুবই দারুণ একটা প্রশ্ন এবং অ্যান্সারও দারুণ আছে, বলো। সর্বপ্রথম হচ্ছে আমাদের ধর্মীয় শিক্ষায় শিক্ষিত হতে হবে, যে যার যার ধর্ম থেকে আমরা নিজেরা সচেতন থাকব। তারপরে হচ্ছে বাবা মা, পরিবার থেকে সচেতন থাকতে হবে যাতে সন্তান বাইরে কি করতেছে এটা দেখার জন্য। এবং সরকারের দায়িত্ব এবং কর্তব্য বলতে আমি বুঝি যে বাইরের দেশ থেকে সম্পূর্ণভাবে মাদক দেশে নিয়ে আসা বন্ধ করতে হবে। শুধুমাত্র ওষুধের জন্য ব্যবহৃত মাদক ছাড়া কোনো ধরনের মাদক এই দেশে আনা যাবে না এবং বর্ডার ঘাটে করা নির্দেশনা দেওয়া উচিত। তো আমি ধন্যবাদ। হ্যাঁ, এখানে আসলে অনেক বিস্তৃত বিষয়, আসলে এটা বড় একটা প্রশ্ন করে ফেলছে আর কি। মানে 2-1 মিলে কিন্তু এটা শেষ করতে পারবে, ডেফিনেটলি করতে পারবে। তুমি চিন্তা করতে পারো না যে কিভাবে ওখান থেকে মাদকের চালান হয়, চিন্তা করতে পারো না তুমি। যদি আমি আসলে বলতেই পারতেছি না কথাটা, আসলে শরীরের এমন কোনো পার্ট আছে সেখানে সে ইয়া বানিয়ে আসছে আর কি, যেটা তুমি কোনোভাবে চেক করতে পারবে না এবং ধরা পড়ছে যদিও তারপরে, ঠিক আছে। তাহলে তুমি কিভাবে নিয়ন্ত্রণ করবা? তো একটা কথা বলছে নৈতিক শিক্ষায় শিক্ষিত হওয়া, ধর্মীয় শিক্ষায় শিক্ষিত হওয়া। নৈতিক ভাবে আমরা হলো আমাদের কি করতে হবে, যে এটা বর্জন করতে হবে। দেখো, ও কিন্তু মূল জায়গায় হাত দিচ্ছে যে আমরা যদি নিজেরাই সচেতন থাকি, আমরা যদি মাদককে গ্রহণ না করি, মাদক বিক্রি করবে কার কাছে? কথা ঠিক আছে না? যদি গ্রহণ না করে, আমরা যদি সামাজিক ভাবে মাদককে অ্যাভয়েড করি আর কি, বয়কট করি, তাহলে কিন্তু আমাদের বিক্রি করা যখন লোক পাবে না, তখন এমনি রাস্তাঘাটে পড়ে থাকবে, ওগুলো আসবে না, সাপ্লাই আসবে। সহজ হিসাব আর কি। আজকে বাজারে গিয়ে যদি কেউ আলু না কেনে, আলুর দাম 20 টাকা কেজি হয়ে গেছে না, আর সবাই কেনা শুরু করলে কি হবে? ওটা আবার 100 টাকা হয়ে যাবে, ব্যাপারটা এরকম আর কি। তো আলটিমেটলি ওইভাবে নির্মূল হয়ে যাবে, এটা একটা বিষয়। কিন্তু শুধু একটা বিষয় দিয়ে হবে না, কারণ আমরা এই উঠতি জেনারেশন যেটা থাকে, তাদের কিন্তু অনেক ধরনের প্রবণতা থাকে আর কি। বিশেষ করে তোমাদের আগের বয়স বা এই সময়ের বয়সটা একটা প্রবণতা থাকে, অনেকে শখ করেও 2-1টা মাদক গ্রহণ করে ফেলেন। তো যদি সাপ্লাই চেইন অ্যাভেলেবল না হতো তাহলে কিন্তু সেটা হতো না। তো মূল সমস্যা হলো যে ওইখান থেকে যে চালানগুলো আসে আর কি, সেটা ট্রলারে হোক, সাম্পানে হোক বা বিভিন্ন ওয়েতে আসে, এইগুলো কিন্তু মেইন রাস্তা দিয়ে আসে। এখানে কিছু অসাধু লোকজন জড়িত আছে, প্রশাসনের কিছু অসাধু লোকজন জড়িত আছে যারা এখানে কমিশন নেয়। এরকম হয় যে তারা ইচ্ছে করে পোস্টিং নেয় ওইখানে, যেন ওইখান থেকে মাদক ধরবে আর ভিউজ অ্যাকাউন্টের টাকা কামাইবে, ঠিক আছে। তো এই যে বললো, যে একটা কথা বললো যে নৈতিক শিক্ষা, ধর্মীয় শিক্ষার অভাব আছে। তো এই যে এখানে যে প্রশাসনিক যে কর্মকর্তা গুলোই থাকে আর কি, পুলিশ বলি বা অন্য যারাই বলে কিনা, তারা যদি নিজেরা ধর্মীয়গত ভাবে কি থাকতো, হ্যাঁ, নিজেরা পিওর থাকতো, তাহলে চিন্তা করতো না যে আমি যে মাদকের চালানটা দিয়ে দিলাম, আমার ছেলেও তো এই মাদক দ্বারা আক্রান্ত হতে পারে। এই চিন্তাগুলো তারা করে নাই। তো এটা খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট। এবং সর্বোপরি ওখানে খুবই স্ট্রিক্ট লাইনে যেতে হবে, সৎ অফিসারদের পাঠাতে হবে এবং সরকারকে সরাসরি হ্যান্ডেল করা উচিত। কারণ এটা কিন্তু গোটা জাতির জন্য একটা ভয়ঙ্কর বিষয় আর কি, একটা জাতিকে ধ্বংস করার জন্য কিন্তু এটা বিশাল ব্যাপার। তোমাদের একটা গল্প বলে রাখি, যে তোমরা আফিম যুদ্ধের নাম শুনছো? আফিম যুদ্ধের, হ্যাঁ, আফিম যুদ্ধ ছিল চায়নার সাথে, হলো মূলত তাইওয়ান, চায়নার সাথে হলো ব্রিটেনের যুদ্ধ হয়েছিল, ঠিক আছে। তো ব্রিটেনরা যখন দেখছে ওদের সাথে যুদ্ধ পারতেছে না, ওরা একের পর এক আফিম সাপ্লাই দেওয়া শুরু করছে। এখন চাইনিজরা আফিম খেয়ে গিয়ে সব মাতাল হয়ে আলাদা করে থাকে, ঠিক আছে। শেষমেশ ওদের কাছে মাপ চাইছে যে তাইওয়ান, তোমাদের কাছে আমি এত বছরের জন্য লিজ দিয়ে দিলাম ভাই, তাও আমাদের আফিম দিও না, আমাদের জেনারেশন ধ্বংস হয়ে গেল। তো সেই
ওরা কিন্তু তোমরা জানো যে তাইওয়ান, তারপরে তারা একটা ছিল হংকং। হংকং কিন্তু 100 বছরের জন্য লিজ দিয়েছিল হংকংকে, এই শুধু আফিম ওয়ারের কারণে। মানে আফিম চালানো বন্ধ করতে হচ্ছে না, নিজের দেশের লোকজন সব ধ্বংস হয়ে যাচ্ছে। তখন ওরা ব্রিটিশ সরকার কাছে বলছে যে ভাই তোমরা 100 বছরের জন্য লিজ নাও, তাও আমাদের এই আফিম আর দিও না। বুঝো ব্যাপারটা? তো আমাদের দেশের আশেপাশে কিছু দেশ আছে যারা বন্ধু সেজে আসে, আসলে প্রকৃতপক্ষে বন্ধু না তারা, ঠিক আছে? তারা গণহারে আমাদের জেনারেশনকে ধ্বংস করে দেওয়ার জন্য একের পর এক হলো মাদক সাপ্লাই কিন্তু দিয়ে যাচ্ছে, ঠিক আছে? তো এগুলো সম্বন্ধে আমাদের নিজেদের কি থাকতে হবে, অনেক বেশি সচেতন থাকতে হবে। তো ধন্যবাদ, আজকের এই প্রেজেন্টেশনটা এখানেই সমাপ্তি হয়ে যাচ্ছে। আর আমি টিম পানকড়িকে আবারও অভিনন্দন জানাচ্ছি তাদের এই চমৎকার প্রেজেন্টেশন দেওয়ার জন্য আর কি, এবং আশা করি পরবর্তী টিম যেটা আছে সেটা আমাদেরকে আরো প্রাণবন্ত প্রেজেন্টেশন উপহার দিবে। তো ততক্ষণ পর্যন্ত আগামী সপ্তাহে ইনশাআল্লাহ দেখা হবে। আল্লাহ হাফেজ।